হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশ হঠাৎ করে টেস্টে এত পরিবর্তন এবং কিভাবে বাংলাদেশ এত ভালো খেলতেছে? আপনারা যদি টি-20 ওয়ার্ল্ড কাপের সময়ের কথা চিন্তা করেন, তাহলে বাংলাদেশ দল টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে এবং আমেরিকাতে ছিল। তখন কিন্তু বিসিবি একটা ভালো একটা প্রোগ্রাম হাতে নিয়েছিল। সেটা হচ্ছে টেস্ট টিমের যে প্লেয়ারগুলো তাদেরকে আলাদা করে একটা ক্যাম্প করানো এবং সেটা চট্টগ্রামে একটু বেশি সময় নিয়ে ক্যাম্পটা করানো হয়। এরপরে হচ্ছে বাংলাদেশ কিন্তু এ টিমের একটা ট্যুর দেয়া হয়, দেন এইচপি টিমের ট্যুর সবকিছু মিলায়ে বাংলাদেশের নতুন নির্বাচক প্যানেল আসার পরে তাদের হাতে যে পরিকল্পনাগুলো ছিল এগুলো যখন একটা একটা করে করা শুরু করে, অ্যাকচুয়ালি তখনই কিন্তু প্লেয়ারদের মধ্যে যে খেলার একটা স্পিরিট, দেন হচ্ছে প্লেয়ারদের মধ্যে যে টেস্ট খেলার একটা একটা যে মনোভাব, আমি টেস্ট টিমটার কথাই বলছি, তাদের যে টেম্পারমেন্ট সবকিছু মিলাই কিন্তু ক্যাম্প করার যে ফল সেটা কিন্তু বাংলাদেশ দল একদম খুব তাড়াতাড়ি পেয়ে গেছে। সো এই কাজগুলো কিন্তু বাংলাদেশ আগে কখনোই করতো না। দ্যাটস ওয়াই বাংলাদেশ কিন্তু খুব একটা ভালো কাজ করতে পারতো না বা ভালো পারফর্ম করতে পারতো না। যেমন এইবার পাকিস্তান টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে এই টিমের যে ট্যুরটা সেখানে কিন্তু মুশফিকুর রহিম কিন্তু আগে গিয়েছিলেন, মাহমুদ হাসান জয় গিয়েছিলেন, জাকের আলী এরা সবাই কিন্তু গিয়েছিলেন। সো মানে জাকের হাসান এরা সবাই কিন্তু গিয়েছিলেন। সো এই কারণেই বাংলাদেশ দল কিন্তু আস্তে আস্তে যে টেস্টে ডেভেলপমেন্ট করতেছে এবং পাকিস্তানের মাটিতে এবং পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ জয় সেটা কিন্তু পসিবল হয়েছে। সো বাংলাদেশের বর্তমান সময়ে টেস্টের যে পারফরমেন্স সেটা নিয়ে সামান্য একটু আলোচনা করব, সাথে আছে আমি রিজান। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানকে তাদের মাটিতে এবং টেস্ট ম্যাচে হারায় এবং সেটা ইতিহাস করে একটা ম্যাচ জিতে 2003 সালে, যখন খালেদ মাহমুদ সুজন, হাবিবুর বাশার, জাভেদ ওমর, বেলিম এদের সময়কার দলটা ছিল, তখন পাকিস্তানকে কিন্তু হারানোর একদম শেষ মোমেন্টে চলে গিয়েছিল এবং একটা ক্যাচ বিতর্কের কারণে কিন্তু বাংলাদেশের ইতিহাস করাটা হয়নি। তখন কিন্তু মাঠ থেকে সবাই প্লেয়াররা কান্নাকাটি করে বা ইমোশনাল হয়ে তারা কিন্তু মাঠের বাইরে চলে আসে। সেই বাংলাদেশ কিন্তু 2024 সালে রাওয়ালপিন্ডিতে, সেই টেস্টটা 2003 সালে ছিল মুলতানে এবং 2024 টেস্টটা ছিল হচ্ছে রাওয়ালপিন্ডিতে, এবং এখানে কিন্তু বাংলাদেশ ইতিহাস করে কিন্তু ম্যাচটা জেতে। এবং এই যে বাংলাদেশের হঠাৎ করে এত ভালো প্রত্যাবর্তন, এটা কিন্তু একদিনে পসিবল হয়নি। কারণ বাংলাদেশ ম্যাক্সিমাম টাইম ট্রাই করতে হচ্ছে যে তাদের যে বেস্ট পারফরমেন্সটা দেওয়ার, এবং সেটা অ্যাওয়ে টেস্ট ম্যাচ জেতার মতো সবচাইতে যে বড় একটা উইন বা হচ্ছে সবচেয়ে বড় যে একটা সাফল্য সেটা কিন্তু খুব একটা বাংলাদেশ পাচ্ছিল না। এই বছরে হচ্ছে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জেতে নিউজিল্যান্ডের এগেনস্টে, নিউজিল্যান্ডের মাটিতে নাজমুল হোসেন শান্তনের ক্যাপ্টেন্সিতে। এরপরে হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের এগেনস্টে পাকিস্তানের মাটিতে যে টেস্ট ম্যাচটা জিতলো সেটাও কিন্তু কোনো অংশে কম না। সো বাংলাদেশ কিন্তু যে ভালো পারফরমেন্স করা শুরু করেছে এটা কিন্তু একদিনে পসিবল হয়নি। ওই যে তাদের একটা প্ল্যান এবং তাদের যে একটা প্ল্যান ওয়েতে কাজ করা, এগুলোর বিনিময়ে কিন্তু বাংলাদেশের পাকিস্তানের এগেনস্টে যে ম্যাচটা সেটা কিন্তু তার ফলাফল। আমি যদি আরও বিস্তারিত বলতে যাই তাহলে বাংলাদেশের এই টিমের ট্যুরটা পাকিস্তানের এগেনিস্টে বা পাকিস্তানের মাটিতে যে ট্যুরটা ছিল সেটাতে কিন্তু বাংলাদেশ যে কত ভালো বেনিফিটস পেয়েছে সেটা কিন্তু সেকেন্ড টেস্টে তাসকিনের ইনক্লুশনে কিন্তু তিনি কিন্তু প্রমাণ করে দিয়েছেন। দেন মুশফিকুর রহিম কিন্তু তিনি আগে পাকিস্তানেতে অনেকবার খেলেছেন, বাট এইবার এ টিমের হয়ে তিনি খেলতে গেছেন। এই যে ছোট ছোট বিষয়গুলো এগুলো কিন্তু বাংলাদেশ দলকে বুস্ট আপ করেছে। একটা দল যখন অন্য কোনো দেশে খেলতে যায় তখন সেই দেশের কন্ডিশন, সেই দেশের পিচের মানে ব্যবহার বা পিচ কেমন হতে পারে সবকিছু মিলিয়ে কিন্তু সেই দলের জন্য কিন্তু অনেক ভালো হয়। যে কাজগুলো হচ্ছে ইংল্যান্ড করে থাকে, যে কাজগুলো অস্ট্রেলিয়া করে থাকে, যে কাজগুলো ইন্ডিয়া করে থাকে, যে একটা টিম যখন কোনো দেশের এগেনস্টে টেস্ট ম্যাচ অথবা যে কোনো ম্যাচ খেলতে যাবে তার আগে ওই দেশে একটা এই টিমের ট্যুর হিসেবে একটা ট্যুর করবে। তো এই প্ল্যানটা কিন্তু বাংলাদেশ নেওয়ার পরে কিন্তু সাথে সাথে সাকসেসটা পেয়ে গেছে এবং বাংলাদেশ কিন্তু এইভাবেই কিন্তু ঘুরিয়ে দাঁড়িয়েছে টেস্টে, এবং পাকিস্তানের মাটিতে পাকিস্তানের সাথে বাংলাদেশ ডমিনেট করে ম্যাচটা জিতেছে। শুধু ম্যাচ জিতলে হয় না, ডমিনেট করে ম্যাচ জিতেছে এবং ম্যাচটা 10 উইকেটের বিনিময়ে ম্যাচটা জিতেছে। সো বাংলাদেশ কিন্তু কোনো অংশে খারাপ করেছে বা ওই টোটাল একটা টেস্ট ম্যাচে বাংলাদেশ এত ফেয়ার খেলা খেলবে সেটা কিন্তু আমি আপনি কেউ কল্পনাও করতে পারিনি। কারণ বাংলাদেশের রিসেন্ট পাস্ট পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। একমাত্র নিউজিল্যান্ডের সাথে যে ম্যাচটা টেস্টে উইন, এরপরে কিন্তু বাংলাদেশ ওইভাবে ভালো করতে পারেনি। বাংলাদেশের প্রথম টেস্টে একমাত্র ভুলটা ছিল মেবি লিটন কুমার দাসের হচ্ছে বাবর আজমের যে ক্যাচটা উইকেটের পিছনে, সেটা ব্যতীত আমার চোখে খুব একটা ভুল ধরা পড়েনি। ইভেন পাকিস্তানি বলাররা যে উইকেটগুলো পেয়েছে সেটা হচ্ছে ব্যাটিংদের ভুলে না, তারা উইকেট নিয়েছে ভালো ডেলিভারিতে, বাংলাদেশের ব্যাটিংরা কিন্তু আউট হয়ে গিয়েছেন। ইভেন সেকেন্ড টেস্টে যখন বাংলাদেশ শুরুতে বল নেয় টসে জিতে,
তখনই কিন্তু বোলারদের যে প্রমাণ করার জায়গা সেটাও কিন্তু সাকসেসফুল হয়েছে এবং প্রথম টেস্টের পর সেকেন্ড টেস্টে কিন্তু একাদশে একটা পরিবর্তন ছিল তাসকিন আহমেদ, এবং তাসকিন আহমেদকে কিন্তু পুরো বাংলাদেশ অনেক বেশি সাপোর্ট করেছে, কারণ তিনি ইনজুরি থেকে উঠে এসেছেন। তিনি দ্বিতীয় 4 দিনের ম্যাচ খেলে তিনি দ্বিতীয় টেস্টে তিনি একাদশে জায়গা পান। সো সব কিছু মিলিয়ে বাংলাদেশ দলটা কিন্তু এই মুহূর্তে একটা ভালো শেপে আছে। অবভিয়াসলি সেটা নির্বাচকদের কারণে, কারণ বিগত সময়ে যতগুলো নির্বাচক ছিল তারা কিন্তু কখনো এই টিমের কোনো ট্যুর অ্যারেঞ্জ করতে পারেনি বা এই টিম নিয়ে তাদের কোনো প্ল্যান ছিল না। এখন কিন্তু নতুন নির্বাচক প্যানেল আসার পরে বাংলাদেশ এইচপি টিম তারা কিন্তু অস্ট্রেলিয়া সফরে গিয়ে একটা টুর্নামেন্ট খেলে আসলো, দেন এই টিমের একটা সফর পাকিস্তানে ছিল। তো সব কিছু মিলে বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে একটা মানে টেস্টে কিন্তু ভালো করার যে তাড়না বা ভালো করার যে সুযোগ সেটা কিন্তু পেয়ে গেছে। সো এই যে ওয়েটা বা এই ফ্লোটা সেটা কিন্তু ধরে রাখতে হবে, এবং সেই ধরে রাখাটা যদি বাংলাদেশ নেক্সটেও ধরে রাখতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের জন্যই ভালো। সো বাংলাদেশের টেস্ট টিমটাকে নিয়ে যদিও সেকেন্ড টেস্টের সেকেন্ড ইনিংসে মানে প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাট করতে গিয়ে একটু বিপর্যয়ের মুখে পড়েছে, 26 রানে 6 উইকেট পড়ে গিয়েছিল, বাট তারপরে কিন্তু মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস এরা কিন্তু ইনিংসের ভারটা তারা কাঁধে নেয় এবং তারা কিন্তু সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন। সো দেখা যাক এখন সেকেন্ড টেস্টে বাংলাদেশ কি করতে পারে। যদিও প্রথম দিনের খেলাটা বৃষ্টির কারণে হয়নি, 4 দিনের ম্যাচটা অলরেডি পড়ে গেছে। সো এই টেস্টে কিন্তু বাংলাদেশ যদি কোনোভাবে সার্ভাইভ করতে পারে, ড্র করে, তাহলে কিন্তু ইতিহাস করা হবে এবং পাকিস্তানের এগেনস্টে সর্বপ্রথম টেস্ট জয় এবং সর্বপ্রথম টেস্ট সিরিজ জয়টা কিন্তু হয়ে যাবে। সো বাংলাদেশের এই সফলতার পিছনে যাদের সবচেয়ে বেশি অবদান তাদেরকে কিন্তু কোনোভাবেই ভোলা যাবে না, এবং এই যে ফ্লোটা শুরু হলো বা এই জয়ের ধারাটা সেটা কিন্তু অব্যাহত রাখতে হবে। এবং নাজমুল হোসেন শান্তর যে ক্যাপ্টেন্সি সেটা কিন্তু অসাধারণ, এবং মুশফিকুর রহিমের যে এগ্রেশন বা তার যে ডেডিকেশন, তিনি টপ মোস্ট সিনিয়র খেলোয়াড় এবং তিনি কিন্তু এই টিমের সাথে ট্যুর করেছে পাকিস্তানে, এটাও কিন্তু কোনো অংশে ফেলে দেওয়ার মতো না। আপনি মমিনুল হকের কথা বলেন, মেহেদী হাসান মিরাজের কথা বলেন, মেহেদী হাসান মিরাজ এই মুহূর্তে বাংলাদেশের টপ অলরাউন্ডার এবং অলরের ভিতরে টপ 10-এর ভিতরে তিনি থাকবেন, এটা মাস্ট মানে মোস্টলি বলাই যায়। ইভেন আপনি যদি লিটন কুমার দাসের যে ইনিংসটার কথা বলেন তাহলে কিন্তু সেটাও কিন্তু কোনো অংশে কম না, কারণ তিনি যে এগ্রেসিভ ওয়েতে খেলেছিলেন তখনই কিন্তু পাকিস্তানের বোলিংটা কিন্তু ভরকে গিয়েছিল। সো এইটা যে প্রপার একটা প্ল্যানের মধ্য দিয়ে হয়েছে সেটা কিন্তু খেলার সাপ দেখলেই বোঝা যাচ্ছে। সো বাংলাদেশ নেক্সট এই প্ল্যানটা ধরে রাখুক এবং এই ফ্লোটা ধরে রাখুক, আরও বেশি বেশি টেস্ট ম্যাচ জিতেও, এটাই প্রত্যাশা। সো আজকে ভিডিও পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।